নমস্কার, আমি ঝন্টু মন্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে ঠিক সিএ সম্পর্কে বলবো না, আজকে একটু ভোট সংক্রান্ত আলোচনা করবো এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বা বাস্তব তথ্যের ভিত্তিতে। সত্যি কি ইভিএম বক্স লুট করা যায়? একটা প্রশ্ন। সত্যি কি ইভিএম বক্স লুট করা যায় বা ইভিএম বক্স পাল্টানো যায়? একটা বড় প্রশ্ন। প্রসঙ্গে বলে রাখি, আমরা গত 15 বছর এই রাজ্যে অভ্যস্ত হয়ে গেছি। পৌরসভা এবং পঞ্চায়েত ভোটে ইভিএম বাক্স লুট হয় এবং শাসক শ্রেণী লুট করে, এবং সেটা যারা ভোট গণনা যায় বা সংবাদ মাধ্যম কর্মী বা সাধারণ মানুষ সবাই জানে। প্রতি বুথে বুথে লুট হওয়ার জন্যই সারা রাজ্য জুড়ে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সব তাদের দখলে। কিন্তু লোকসভা বা বিধানসভায় ইভিএম বক্স লুট করা বা চেঞ্জ করা এত সহজ ব্যাপার নয়। দেখুন, ইভিএম বক্সগুলো কিভাবে আসে একটু আগে বলি। ইভিএম বক্সগুলো কিভাবে আসে বা কিভাবে কোন জায়গায় রাখা হয়। যে ইভিএম বক্স আমরা ভোট দিই, যে ইভিএম বক্সে ভোট দিই, এটা রেডি হয় কখন? দেখুন, প্রতিটা বিধানসভায় নির্দিষ্ট যে ইভিএম বক্স, নির্দিষ্ট যে বুথ আছে, প্রতি বিধানসভায় যে নির্দিষ্ট বুথ আছে, সেই বুথের থেকে 10 থেকে 20% ইভিএম সবসময় বেশি থাকে। এই সব কটা ইভিএম নাম্বারিং করে একটি নির্দিষ্ট সেন্টারে, যে সেন্টারে সেখানে ভোটারগুলো আরসি মানে রিসিভিং সেন্টার বলে বা ডিসি ডিস্ট্রিবিউশন সেন্টার, সেই অঞ্চলে বিশেষ করে ডিস্ট্রিবিউশন সেন্টারে ডিসি বলা হয়, যেখান থেকে ভোট কর্মীরা সমস্ত যে সংগ্রহ করে ইভিএম গুলো সেগুলো থাকে। এবার এই ইভিএম গুলো যখন ভোটের কাজে ব্যবহার হয়, মানে এই যে সরকারি কর্মচারীরা ভোট কর্মী যারা নিয়ে যায়, তার আগে একটা বড় প্রসিডিওর থাকে। নমিনেশন হয়, ক্যান্ডিডেট প্রার্থীরা নমিনেশন দেয়, তারপর স্ক্রুটিনি হয়, নমিনেশনে কেউ বাদ যায়, কেউ থেকে যায়। ফাইনাল লিস্ট যখন বের হয় তখন ক্যান্ডিডেট মোটামুটি ফিক্সড। সেই ক্যান্ডিডেটের নামে কোনো জায়গায় 5টা 6টা 7টা 8টা 10টা 15টা হায়েস্ট 19টা এই পশ্চিমবঙ্গে পাওয়া গেছে ভাঙড় কেন্দ্রে। সেই ক্যান্ডিডেটের নামে ইভিএম সুইচগুলো যে হয়, কোন ক্যান্ডিডেট কি পাবে সেই ইভিএম সুইচে যুক্ত থাকে। এরপরে যে যে রাজনৈতিক দল সেই ভোটে অংশগ্রহণ করছে তাদেরকে সরকারের পক্ষ বা বলবো রিটার্নিং অফিসার, সেই কেন্দ্রের রিটার্নিং অফিসার তাদেরকে তলব করে বা চিঠি দিয়ে জানায় যে এটা কমিশনিং হবে, র্যান্ডাম চেক হবে, আপনার এই ইভিএম গুলো র্যান্ডাম চেক হবে। সেই ইভিএম গুলোর প্রত্যেকের একটা নাম্বার থাকে, নির্দিষ্ট নাম্বার। কোন কোন বুথে কোন কোন ইভিএম যাবে, কোন কোন বুথে কোন কোন ইভিএম যাবে, সেইটা সমস্ত প্রার্থীর এজেন্টের সামনে ঠিক হয়। সমস্ত প্রার্থী যারা যারা র্যান্ডাম চেকে যায়, এজেন্টরা একটা র্যান্ডাম ভোট দেয়। মূলত 50টা করে ভোট দিয়ে প্রথমে চেক হয়। ধরুন আমারটা বারাসাত বিধানসভা 150 নম্বর বুথ বা 140 নম্বর বুথ বা 130 নম্বর বুথ। ওই প্রত্যেকটা মেশিন সমস্ত ক্যান্ডিডেট এজেন্টরা মিলে চেক করে গালা দিয়ে সিল করে, এবং কোন মেশিন কোন কেন্দ্রে যাবে ওই যে চেকিং হয়, কমিশনের চেকিং হয়, র্যান্ডাম চেকিং হয়, সেখানে ঠিক হয়ে যায়। তারপরে ঠিক হওয়ার পরে বিধানসভা ওয়াইজ এবং বুথ ওয়াইজ ওখানেই ভাগ হয়ে যায়, চেক করে সিল করে ভাগ হয়। কোন মেশিনটা কোন বুথে যাবে তার লিস্ট প্রত্যেক এজেন্টে দিয়ে দেওয়া হয় আগে থেকে। প্রত্যেক ক্যান্ডিডেট একটা ইলেকশন এজেন্ট থাকে, তাদেরকে দিয়ে দেওয়া হয় কোন নাম্বারে ইভিএম কোন বুথে যাবে। এইবার আসি ইভিএম কত প্রকারের হয়। ইভিএম সাধারণত 4 প্রকারের হয়। এটা অফিসিয়াল ব্যাপার, যেহেতু ভোট করানোর অভিজ্ঞতা আছে, বিভিন্ন সময় এই দায়িত্বগুলো পালন করেছি আমি, তাই এগুলো জানি যে এই কমিশনিং দায়িত্ব আমি পালন করেছি এর আগে, তাই এগুলো জানি। এবং এবছরও কিছু না কিছু তথ্য সংগ্রহ করি বা আমি কম বেশি যুক্ত আছি বা খবর নিই বা সংগ্রহ করি, সেই বেসিসে খবরগুলো দেওয়া। এই ইভিএমগুলো 4 প্রকারের হয়, এ বি সি ডি।
এ বি সি ডি। এ ক্যাটাগরি কোন ইভিএম হয়? যে ইভিএম এ ভোট করা হয়, যে ইভিএম গুলোতে ভোট করানো হয় সেইটা হয় এ ক্যাটাগরি। ভোট হয়ে গেলে সোজা আরসি তে চলে যায়। আরসি মানে রিসিভিং সেন্টার, যেখানে ভোট গণনা করা হবে। রিসিভিং সেন্টার, ভোট যেখানে গণনা করা, অর্থাৎ ভোট হয়ে গেল, ডিসি থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে পোলিং অফিসাররা কালেক্ট করলেন, সারাদিন ভোট হলো, ভোট হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় চলে গেল, যেখানে রিসিভ করা হয় এটা বলা হয় রিসিভিং সেন্টার। সেখানে যে ইভিএম গুলো যায় সেটাকে বলা হয় এ ক্যাটাগরি ইভিএম। এ ক্যাটাগরি ইভিএম। এবার কোন একটা ইভিএম, কোন একটা ইভিএম যে কাজ করতে করতে কিছুটা ভোট হয়ে যাওয়ার পরে খারাপ হয়ে গেল, কিছুটা ভোট হয়ে যাওয়ার পরে খারাপ হয়ে গেল, 200 ভোট পড়ার পরে খারাপ হয়ে গেল, বা দিনের শেষে 800 ভোট পড়ে যাওয়ার পরে খারাপ হয়ে গেল, তাহলে কি ইভিএমটা চেঞ্জ করা হবে না নতুন ইভিএম আনা হবে? যদি নতুন ইভিএম আনে তাহলে পুরনো ভোটারগুলো তার পাবে না। তাই সেই ইভিএম, সেই ইভিএম যেটা হাফ হয়েছে এবং তার পরবর্তী চেঞ্জ করে নতুন ইভিএম আনা হয়। ধরুন 800 ভোট হয়ে গেছে, আরো 200 ভোট বাকি আছে, তাহলে আগে 800 ভোটের জন্য একটা ইভিএম আর পরে 200 ভোটের জন্য আর একটা ইভিএম। এই দুটো ইভিএম তারও নির্দিষ্ট নাম্বার আছে, সেক্টর অফিসারের কাছে থাকে, সেই নাম্বার পোলিং এজেন্টরা জানে একটাকে, এবং পোলিং এজেন্ট শুধু নয়, জানে হলো মূল ইলেকশন এজেন্ট, তারাও জানে। তাহলে এই দুটোকে বলা হয় বি গ্রুপের ইভিএম। তাহলে একটা এ গ্রুপ, যেটা এ গ্রুপ ইভিএম, যেটা ভোট হয়ে গেল আরসিতে চলে গেল। আর একটা বি গ্রুপের ইভিএম কোনটা? যেটা হাফ ভোট হয়ে গেছিল, প্রথমে মেশিন খারাপ হয়ে রিপ্লেসমেন্ট হয়েছে, নতুন চেঞ্জ করে আরেকটা ইভিএম এনেছে। এই দুটো ইভিএম মিলে এটা হলো বি গ্রুপের ইভিএম। এইবার কোন একটা ইভিএম দেখা গেল এ হয়ে গেল, বি হয়ে গেল, সি এর পালা। কোন একটা ইভিএম দেখা গেল যে মকপোল, সকালবেলা যখন 50টা মকপোল টেস্ট করা হয় তখনই খারাপ হয়ে গেল, মকপোল টেস্টের সময় খারাপ, ওটার কাজে দিচ্ছে না, তাহলে কি আপনার ওটা পরিবর্তন করতে হবে? ওটা পরিবর্তন করতে হবে। এই যেটা পরিবর্তন করা হবে মানে যেটা বুথে চলে এসছে, এটাকে নতুন করে চেঞ্জ করতে হবে, এটা বলে সি ক্যাটাগরি ইভিএম। সমস্ত পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একই নিয়ম। তবে যেটা পরিবর্তন করতে হবে, সকালবেলায় মক পোলের সময় খারাপ হয়ে গেছে, এটাকে বলে সি ক্যাটাগরি ইভিএম। তাহলে যেটা খারাপ হয়ে গেছে ওর জায়গাটা নতুন দিতে হবে। সেই নতুনটা কোথায় পাবে? সেই নতুন ইভিএম কোথায় পাবে? তখন ওই যে কেন্দ্রে, নির্বাচন কেন্দ্রে বিভিন্ন সেক্টর অফিসাররা থাকে, যাদের দায়িত্বে বিভিন্ন 40টা 50টা 60টা 70টা বুথ থাকে, সেই বুথের ভালো মন্দ দেখাশোনা করে, তাদের কাছে স্টোর করা আলাদা ইভিএম থাকে, যেটাও সেই মক পোলের টেস্ট হয়েছে, যখন কমিশনারিং হয়েছিল, যখন বিভিন্ন ক্যান্ডিডেটের এজেন্ডা চেক করেছিল সেই আরসিতে, তখন সেটাও চেক হয়েছিল। ওই যে সেক্টর অফিসার চেঞ্জ করে দিয়ে সকালে বুথে পৌঁছে দিল একটা নতুন ইভিএম, এটাকে বলা হয় ডি ক্যাটাগরি ইভিএম। এটাকে বলা হয় ডি ক্যাটাগরির ইভিএম। তাহলে এ বি সি ডি, এ ক্যাটাগরির ইভিএম আপনার চলে গেল কোথায়? এ ক্যাটাগরি ইভিএম চলে গেল আপনার সোজা আরসিতে, রিসিভিং সেকশন। বি ক্যাটাগরি যেটা হাফ ভোট হয়েছিল, পরে আবার হাফ পূর্ণ করা হয়েছে, এটা চলে গেল সোজা, সেটাও রিসিভিং সেন্টারে চলে গেল, মানে যেখানে ভোট গণনা হবে। আর সি ক্যাটাগরি যেটা খারাপ হয়ে গেল, এবং রিজার্ভের যে সবটা ব্যবহার হয়েছে তা তো নয়, কোনোটা ব্যবহার হতে পারে, নাও হতে পারে। যা যা ব্যবহার হবে না, সি এর খারাপ এবং বি গ্রুপের না ব্যবহার হওয়া, এই দুই রকমের ইভিএম চলে যাবে, যেখানে ইভিএম মেশিন গুলো সংরক্ষণ করা আছে সেই সেন্টারে, যেখানে মেশিন সংরক্ষণ করে রাখা, যেটার গণনা হবে না। এই হলো ইভিএম এর ফান্ডা। এবার আপনি রাস্তায় দেখলেন যে একটা ইভিএম বাক্স কেউ নিয়ে যাচ্ছে, তার মানে কি ইভিএম লুট হচ্ছে? একদম নয়। এই ভুল ধারণায় পড়বেন না, একদম নয়। কারণ ইভিএম সেক্টর অফিসারদের কাছে ব্ল্যাঙ্ক, ফাঁকা ইভিএম সব সময়ের জন্য স্টোর করা থাকে। কোনো জায়গায় খারাপ হয়ে গেলে সেইটা চেঞ্জ করার পরে সেটা কিন্তু আবার নিয়ে চলে যায়, যেখানে জমা থাকে ফাঁকা ইভিএম গুলো, যেখানে ফাঁকা ইভিএম গুলো কমিশনারিং হয়ে জমা যেগুলো পড়ে, বা ইভিএম সেন্টারে যেখানে ইভিএম গুলো স্টোর করা হয়, ইভিএম সেন্টারে
স্ট্রং রুমও বলতে পারেন, স্ট্রং রুম বলবেন ইভিএম সেন্টার যেখানে প্রথমে জমা রাখা হয়। তাহলে রাস্তায় রাস্তায় যে ইভিএম দেখছেন সেটা কোনো চালাকির ইভিএম নয়, কোনো লুটের ইভিএমও নয়। প্রয়োজনে চেঞ্জ করার জন্য সেক্টর অফিসারদের কাছে যে ইভিএম থাকে এটা সেই ইভিএম। আর এটা সব থেকে বড় ব্যাপার, সাধারণ মানুষ উজ্জীবিত হলেও ভোট করে হলো বিভিন্ন প্রার্থীর এজেন্ডা, তাদের এজেন্ডাই ফান্ডাগুলো মোটামুটি জানে আমাদের, কারণ তাদের যখন কমিশনারিং হয়, যখন টেস্ট করা হয় মেশিনগুলো, তখন তাদের বলে দেওয়া হয়। তাই অযথা বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। এই যে 4 প্রকার ইভিএম রয়েছে, 4 ধরনের ABCD। A আর B হলো গণনা কেন্দ্রে যাবে, C আর D কোনো গণনা হবে না, ওটা ফাঁকা, ব্ল্যাঙ্ক, নষ্ট বা ফাঁকা, ওটাই ভোট হয়নি। তাহলে অযথা টেনশন নিয়ে এই রকম শান্তিপূর্ণ একটা নির্বাচনে অযথা টেনশন নিয়ে আপনারা ভয় ছড়াবেন না, আতঙ্ক ছড়াবেন না। সঠিক নিয়মটা আগে জানতে হবে, উপলব্ধি করতে হবে, তারপরে এগুলো বলতে পারবেন। তাহলে যারা যারা ইভিএম রাস্তাঘাটে দেখছেন বা পড়ে গেছে, এরকম হয় না লোকসভা এবং বিধানসভায়। লোকসভা বিধানসভা এই নিয়মটা পালন করা হয়, যেহেতু পৌরসভা এবং পঞ্চায়েত রাজ্য সরকারের আন্ডারে থাকে, সেখানে ভুরি লুট হয়, সব সময় লুট হয়, এক পক্ষে লুট হয়, সন্ত্রাস করে লুট হয়। কিন্তু পঞ্চায়েত হলেও লোকসভা এবং বিধানসভায় কিন্তু নিয়ম এটাই। আমরা যারা কম বেশি যারা ভোট সংক্রান্ত কাজে যুক্ত আছি, যেগুলো করায় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে, তারা কিন্তু এগুলো জানি। আজকে তারিখ, আজকে আমি এই ভিডিও করছি, আজকে তারিখ হলো 24 তারিখ। গত 23 তারিখেও কমিশনিং চলছিল সারাদিন ধরে। আজকে 24 তারিখ যারা এই সেকেন্ড ফেজে ভোট হচ্ছে, তাদের সমস্ত কেন্দ্রে একসঙ্গে এই কমিশনিং চলছে। সেকেন্ড ফেজে যাদের ভোট হচ্ছে, সমস্ত ফেজে কমিশনিং চলছে, কারণ এটা একদিনে শেষ হয় না, আর একটা কর্মীতে শেষ হয় না। এক একটা কেন্দ্রে এক একটা প্রার্থীর জন্য 30-40 জন করে আলাদা এজেন্ট লাগে, যারা দুদিন ধরে এই টেস্টগুলো দেখে। এক একটা কেন্দ্রে এক একটা প্রার্থীর জন্য, ধরুন আমি বারাসাতকে নিয়ে বিচার করি, বারাসাতে ধরুন 35 থেকে 40টা তৃণমূলের, 35 থেকে 40টা বিজেপির, 35 থেকে 40টা হলো সিপিএম এর, 35 থেকে 40টা বিভিন্ন নির্দলের, এরকম বহু লোকের সমাগমে উইথ সিকিউরিটি আইডি কার্ড নিয়ে গিয়ে, পারমিশন আইডি কার্ড আরো থেকে হয়, সেটা নিয়ে যাওয়ার পরে স্ট্রং রুমে ঢুকে এই চেকিং গুলো সারাদিন ধরে হয়। এত চেকিং করার পরেই মেশিন গুলো আসে, যদিও পৌরসভা বা পঞ্চায়েতে এগুলো ধারে না, গণনা কেন্দ্রেতেও লুট হয়ে যায়, সেটা সবাই আমরা জানি। এইভাবেই রাজ্য চলছে, আপনাদের ভয় পাওয়ার দরকার নেই। নির্বাচন কমিশন এই বছর যে পদক্ষেপ নিয়েছে, কোনো ইভিএম চেঞ্জ হবে না, কিছু হয়ও না, হবে না, হয় না লোকসভা এবং বিধানসভায়। নিশ্চিন্তে থাকুন, সকাল সকাল সব হয়ে নিজের ভোট নিজে দিন। এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দিতে সুবিধা হবে। যদি আমি সিএ সংক্রান্ত ভিডিও দিই, তবু কখনো কখনো সময়ের খাতিরে পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তনে আজকে প্রথম পদক্ষেপ। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার জানিয়ে আমি শেষ করলাম এই ছোট্ট ভিডিও।